একটু জানতে চাই এই খবর জানা গেল কিনা ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এখন এই মুহূর্তে আসলে কোথায় অবস্থান করছে আর কতক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে, কারণ জানাজার সব ধরনের প্রস্তুতিই তো সম্পন্ন। খুব বেশি দূরে নয়, কিন্তু কেন সময় লাগছে? সময় লাগাটা খুব স্বাভাবিক। আমরা যারা এখানে আছি, আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আপনি যে দৃশ্যটা দেখছেন শুধু এই দক্ষিণ প্লাজার সামনে যে মানুষগুলো, এই মানুষই কিন্তু নয়, দক্ষিণ প্লাজার বাইরে অর্থাৎ মানিক মিয়া এভিনিউর সামনের যে দুটো সড়ক আছে, প্রশস্ত যে দুটো সড়ক, এই দুটো সড়কেও কিন্তু মানুষজন, এরই মধ্যে শত শত মানুষ এখানে কিন্তু অবস্থান করছেন। একটি ছোট্ট জীবন, মাত্র ৩৩ বছরের একটি জীবন, সংগ্রামের জীবন, লড়াইয়ের জীবন, বিপ্লবের জীবন, এবং চলে যাওয়ার সময়ের যে সম্মান, এবং আপনিও যেটি বলছিলেন আমরাও সেটি দেখছি যে কোনো দল মতের ঊর্ধ্বে উঠে মানুষজন কিন্তু শেষ বিদায়ের জন্য, এই যে জানাজার নামাজ অর্থাৎ শেষ যে দোয়া, সেই দোয়ার জন্য কিন্তু সবাই এখানে জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে আপনি দেখছিলেন জোহরের নামাজ আদায় করা হয়েছে, এবং জোহরের নামাজের পর এখন সবাই অপেক্ষায় কখন মরদেহবাহী যে ফ্রিজিং গাড়িটি সেটি এখানে নিয়ে আসা হবে। আপনি দেখতে পাচ্ছেন কালো রঙের যে প্যান্ডেলটি করা হয়েছে, সেই প্যান্ডেলের নিচেই সেই মরদেহবাহী ফ্রিজিং যে গাড়িটি, সেই গাড়িটি থেকে মরদেহ নামানো হবে, নামিয়ে সেখানে রাখা হবে। সেখানে রাখানোর পর যে গিলাফ দিয়ে যে ঢেকে দেওয়া হয় খাটিয়ার উপরে, সেই গিলাফ দিয়ে ঢেকে দিয়ে তারপরে কিন্তু যে জানাজার নামাজের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা শুরু হবে। খুব বেশিক্ষণ হয় না জানাজার নামাজ, খুব অল্প সময় হবে, কিন্তু যে পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছেন এবং পুরো রাস্তায় যে পরিমাণ মানুষের অবস্থান, তাতে কিন্তু এই মরদেহ নিয়ে এই পর্যন্ত ঢুকতে বেশ কিছুটা কিন্তু সময় লাগবে। স্বাভাবিক মুভমেন্টের চাইতে কিন্তু এখনকার মুভমেন্টটা একটু আলাদা, এবং ভিতরে যে পরিমাণ মানুষের অবস্থান দেখছেন, প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জানাজায় তারা অংশগ্রহণ করবেন। এবং প্রত্যেকেই তার যেটি বলছিলাম যে যেমনটা সম্মানের মানুষজন, যেমন শোকস্তব্ধ মানুষজন, বিক্ষুব্ধ শোকস্তব্ধ, তারা তাদের যে সহযোদ্ধাকে হারিয়েছেন, যারা ইনকিলাব মঞ্চ ছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যে অবস্থান নিয়েছিল ২৪-এর গণ আন্দোলনে, ২৪-এর গণ অভ্যুত্থানে, সেই অভ্যুত্থানে অংশগ্রহণ করা যে মানুষগুলো, সেই মানুষগুলো আবারও কিন্তু একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছেন এই ওসমান হাদি হত্যাকাণ্ডের পর। এবং প্রত্যেকের যেটি বলছিলাম আপনাকে, বৃষ্টি, ক্ষুব্ধ হওয়ার কথা, সেই ক্ষুব্ধ হওয়ার জায়গাটি এটি যে এতদিন হয়ে গেল ওসমান হাদি, তিনি জীবনের সঙ্গে লড়লেন ৬টা দিন হাসপাতালে, ৩টা হাসপাতালে, দেশের বাইরেও নিয়ে যাওয়া হলো, কিন্তু এখনও পর্যন্ত তাকে যারা গুলি করলেন এবং যাদের ছবি প্রকাশ হলো, পরিচয় প্রকাশ হলো, তাদেরকে কোনোভাবে গ্রেপ্তার করা যায়নি। এই জন্য রাষ্ট্রের ব্যর্থতার কথা বলছেন তারা, এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিচার তারা দেখতে চান, এমনটাও তারা বলছেন। এবং একই সঙ্গে ওসমান হাদিকে তারা ধারণ করবেন সেটি বলছেন। আমরা বিভিন্ন প্ল্যাকার্ড দেখছিলাম, প্ল্যাকার্ডে তারা যেমনটা লিখে নিয়ে এসেছেন যে প্রত্যেকে তারা হাদি হবেন, প্রত্যেকে এই যে বিপ্লব, সেই বিপ্লবকে তারা ধারণ করবেন। বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে ৫ আগস্টের পর ওসমান হাদি যেই অবস্থানগুলো নিয়েছিলেন, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তিনি তার কণ্ঠ যেভাবে, কণ্ঠস্বর তিনি যে উচ্চারণ করেছিলেন এবং যেই কণ্ঠে তিনি কথা বলতেন, এগুলো সবই কিন্তু মানুষের জন্য অনুপ্রেরণা। তারা বলছেন এখানে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যেও কিন্তু এই ধরনের যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা শুনতে পাচ্ছি। যারা জানাজায় অংশগ্রহণ করতে এসছেন, আমি তাদের কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদের অনুভূতিগুলো জানতে চাই। এই যে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতে এসছেন, কি দোয়া করবেন? দোয়া করবো আল্লাহ তাকে দুনিয়াবি যত ভুল ত্রুটি আছে এগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমরা আসছি এখানে, সরকারকে একটা মেসেজও দেওয়া, এটা যে সরকার এই ব্যাপারে কি করবে, কি বিচার করবে, তার সন্তান আছে, তার পরিবার আছে, কি বিচার করবে বা এগুলার কি ব্যবস্থা করবে, এগুলা বলার জন্যই আসছে এখানে। এই যে জানাজায় অংশগ্রহণ করছেন এবং এত মানুষ, আসার আগে কি ধারণা করেছিলেন যে এত মানুষ হবে? সত্যি কথা বলতে কি, মানে আমি হাদি বেঁচে থাকতে তার সম্বন্ধে এত কিছু আমি জানতাম না, কিন্তু হাদির মৃত্যুর পরে আমরা যা দেখতেছি, তার যে ইনসাফের যেই রাজনীতি শুরু করেছিল, আমরা এই দেশে একটা নতুন ধারার রাজনীতির প্রবর্তন করতে চেয়েছিল, সেজন্য তাদের মানে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি ভালোবাসা। এবং আজকে এই লক্ষ মানুষের যে আয়োজন, সেই আয়োজন দেখে মানে আমি আমার জীবনের এই প্রথম আমি এত বড় আয়োজন দেখলাম, যার কারণে আমরা চাই হাদির মতো এরকম আরও হাদি এই দেশে তৈরি হবে
এবং আমরা আমাদের দেশের স্বাধীনতার জন্য আমরা জীবন দিতে ভুল করব না ইনশাআল্লাহ। বেশি আপনি শুনছিলেন মানুষ, আপনাকে যেটি আমি শুরুতে বলছিলাম যে প্রত্যেকে এক একজন হাদি হবেন। তারা বলছেন যে তারা যে অনুপ্রেরণা নিয়ে যাচ্ছেন এখান থেকে, সেই অনুপ্রেরণার কথাগুলোই কিন্তু তারা বলছেন। একটু আপনার সঙ্গে কথা বলি, কি দোয়া করবেন ওসমান হাদির জন্য? আমি আল্লাহর কাছে সর্বোচ্চ দোয়া কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শাহাদাত হিসেবে যেন কবুল করেন এবং ওনার যে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা ওনার জন্য দোয়া করব। আমরা যারা এখন বেঁচে থাকি সারা বিশ্বের কাছে, বিশেষ করে বাংলাদেশের সকল মানুষের কাছে আমার একটা মেসেজ হলো, যেটা আমরা এই হাদি যেরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমরাও প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু ভারতের যে আগ্রাসন থেকে আমরা বাংলাদেশকে নিরাপদে রাখার চেষ্টা করব। যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধেই তিনি যে অবস্থানগুলো নিয়েছিলেন, একটু কথা বলি আপনার সঙ্গে। ওসমান হাদি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? ওসমান হাদিকে আমি শুধু ওসমান হাদি বলতে চাই না, আমি তাকে শহীদ ওসমান হাদি বলতে চাই। এবং সে যে মানে ভারতীয় আধিপত্যবাদের যে চর্চা আমাদের এখানে হচ্ছিল, সেটা থেকে মুক্তিদানের যে প্রচারণা সে চালাচ্ছিল, আমাদেরকে মূলত সেই আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে একটা সমতার রাজনীতি করার শিক্ষা দিয়ে গেছেন। আমি এটাই বলতে চাই। এবং সেটা শুধু যুদ্ধ ঘোষণা বা এইরকম কোনো খারাপ কাজের মাধ্যমে না, আমরা আমাদের মেধা দক্ষতা দিয়ে এমনভাবে নিজেদেরকে উন্নত করতে চাচ্ছিলাম তার এজেন্ডা অনুযায়ী, যে আমাদের পতাকা যেন ভারতে বা যারা আমাদের বন্ধুরাষ্ট্র আছে তাদের থেকে উপরে উঁচুতে চলে যায়, এটাই বলতে চাচ্ছি। মানে নিজের স্বকীয়তা এবং সার্বভৌমত্বের কথাগুলো বলছিলেন। বেশি আপনি শুনছিলেন সবার কণ্ঠে কিন্তু ঘুরে ফিরে এই একই রকমের কথা আমরা দেখতে পাচ্ছি। ভিতরে যারা আছেন, যাদের সঙ্গে কথা বলছিলাম, বাইরে যারা আছেন, যারা ভিতরে ঢুকতে পারেননি, অনেক নারীকেও আমরা দেখেছি তারা এখানে এসেছেন। আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করছিলেন যে নারীদের জন্য যে আলাদা জায়গা করে হয়েছে সেটি কোথায়। অর্থাৎ সবার যে একটা অংশগ্রহণ এবং প্রত্যেকের যে ভালোবাসা এবং সবাই যে দোয়া করার জন্য এসছেন, সেটাই কিন্তু এখনো পর্যন্ত এখানে দেখা যায়। আমি এখন যতটুক তাকাচ্ছি, শুধু মানুষ আর মানুষ, সবাই কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে, কিন্তু তার আগে আপনি যেটি প্রথমে জানতে চাচ্ছিলেন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে গোসল শেষে তাকে নিয়ে আসা হচ্ছে যে মরদেহটি, সেই মরদেহটি কিছুক্ষণের মধ্যেই এই দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে। দক্ষিণ প্লাজায় প্রবেশের পরে কিন্তু জানাজার যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। আমরা শুনছিলাম সাফা, হাদিকে নিয়ে প্রচুর মানুষের যেই উক্তি বা বক্তব্য আপনার মাধ্যমে আমরা শুনছিলাম। একজন ওসমান হাদি শুধু একজন মুখপাত্রই ছিলেন না, বরং তিনি ছিলেন উত্তর বিপ্লবী বাংলাদেশের এক নতুন রাজনৈতিক চিন্তার কারিগর। সেটি বলতে চাচ্ছিলেন এখানকার সাধারণ মানুষ। কিছু মানুষ এটিও বলেছেন তারা একজন ওসমান হাদি হতে চান। এটিও বলেছেন যে ওসমান হাদি সবসময় বলতেন বাংলাদেশ কোনো বিশেষ দেশের তাবেদার রাষ্ট্র নয়। তিনি ইনকিলাব মঞ্চকে কেবল একটি প্রতিবাদী দল হিসেবেই নয়, বরং একটি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। হাদি বিশ্বাস করতেন ফ্যাসিবাদের পতন ঘটলেই শুধু মুক্তি আসবে না, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। হাদি মনে করতেন রাজনৈতিক পরিবর্তনের আগে সাংস্কৃতিক পরিবর্তন জরুরি। আমরা সবসময় দেখেছি ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি বিদ্রোহী, দেশপ্রেমমূলক গান, কবিতা, পথনাটকের মাধ্যমে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন। আজ সামাজিক মাধ্যমে ঢুকলেই দেখা যায় হাদির বেশ কিছু সেই ভিডিও ক্লিপ, যেখানে বারবার তিনি বিদ্রোহের কবিতা বলে গেছেন, ইনসাফ কায়েম করার কথা বলে গেছেন। 5 আগস্টের পর আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবার পুনর্বাসন, বিচার নিশ্চিত করতে তিনি ইনকিলাব মার্চ, জেলাভিত্তিক গণসংযোগ কর্মসূচি সফলভাবে পরিচালনা করেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত, ঠিক গুলি হয়েছে তার উপরে, ঠিক তার আগ পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন গণমানুষের হয়ে কথা বলবার। তিনি চেষ্টা করেছিলেন জুমার নামাজ আদায়ের পর আবারও মানুষের দ্বারে দ্বারে যাবার। ঠিক তখনই এই বিপ্লবী কণ্ঠকে রোধ করা হয়। বিভাজনহীন রাজনীতি করতেন হাদি। তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। আজ কতগুলো মানুষ এই জানাজায় অংশ নিয়েছেন, প্রত্যেকের মুখে, প্রত্যেকের কণ্ঠে সেই একটি কথা, এক ওসমান হাদি চলে গেছেন, যুগে যুগে এরকম ওসমান হাদি আসবে কিনা সেই প্রশ্নও তোলেন অনেকেই। হাদি সবসময় স্বপ্ন দেখতেন তিনি ছাত্র জনতার মাঝে দলীয় বিভাজন দূর করবেন, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করবেন। তার মৃত্যুতে ডান, বাম, মধ্যপন্থী রাজনৈতিক মহল, সব ঘরানার রাজনৈতিক মহল, সাংস্কৃতিক মহল, সব ধরনের মানুষের মাঝে আমরা শোকের যেই সৃষ্টি সেটি দেখেছি, এবং তার যে সর্বজনীন গ্রহণযোগ্যতা, এটি তারই প্রমাণ।
দর্শক, আমরা আছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কিছুক্ষণের মধ্যেই ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স এসে এখানে পৌঁছাবে। আমাদের সহকর্মীরা সেখানেই আছেন। পৌঁছানোর মাত্রই সেই খবর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জানাজার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। লাখ লাখ মানুষ জড়ো হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। শুধুমাত্র এখানেই না, গোটা মানিক মিয়া এভিনিউতেই প্রচুর মানুষের ঢল। আর এজন্য গতকাল আমরা দেখেছি ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তারা তাদের নির্দেশনায় বলেছিল বেশ কিছু রুটের কথা, অর্থাৎ যেহেতু আজ বাদ-জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে, এজন্যই মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত করবার কথা বলা হয়েছিল গতকাল। আর জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল আজ বন্ধ থাকবে এবং বেশ কিছু বিকল্প সড়কের প্রস্তাবনা দেওয়া হয়েছিল ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এর আগে গতকাল আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় 6টার কিছুক্ষণ আগে। এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, হিমঘরে রাখা হয় সারা রাত। আজ সকাল শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে, ময়নাতদন্ত সম্পন্ন হয় তার সেখান থেকে আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। শেষ গোসলের পর কাফনের কাপড় পরিয়ে নিয়ে আসা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হচ্ছে। হাদির মৃত্যুতে বেশ কিছু পক্ষ থেকে শোক জানানো হয়েছে এবং হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গোটা জাতি আজ শোক পালন করছে। আমরা দেখেছি এখন পর্যন্ত যে পরিমাণের মানুষের জমায়েত, এই ভিড় ঠেলে আসলে ওসমান হাদিকে এখানে নিয়ে আসা কিছুটা কষ্টসাধ্য বিষয় বলা চলে এবং ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, তার সাথে রয়েছে নিরাপত্তা প্রোটোকল। সেই নিরাপত্তা প্রোটোকলের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে যাতে নির্বিঘ্নে তাকে নিয়ে আসা হয় এখানে। এরপরেই তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদিকে শায়িত করবার যে প্রস্তুতি, সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জানাজা শেষে নিয়ে যাওয়া হবে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কেন্দ্রীয় মসজিদের রাখা হবে ওসমান হাদির মরদেহ। মসজিদের পাশে ইতিমধ্যে কবর খনন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত করা হবে ওসমান হাদিকে। তার পরিবারের সম্মতিক্রমেই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল থেকে বেশ কিছু ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। গণঅভ্যুত্থানের প্রেরণা নিয়েই গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ আর আমাদের মাঝে নেই। রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপরের ঘটনা সবারই জানা। তখন তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ারে, উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই তরুণ তুর্কি। আমরা দেখেছি ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপোষহীন নেতৃত্বে ছিল ওসমান হাদি। তার সংক্ষিপ্ত জীবন কিন্তু প্রচুর প্রভাবশালী। প্রত্যেকটি মানুষের কণ্ঠে আজ একটি কথা, সবাই হাদি হতে চায়। হাদি যেমন আপোষহীন রাজনীতি করেছে, গণমানুষের কথা বলেছে, ছাত্রদের কথা বলেছে, সর্বোপরি বাংলাদেশের কথা বলেছে, প্রত্যেকে আজ তেমনই চায় একটি বিভাজনহীন রাজনীতি হোক। আমরা একটু দেখে আসতে চাই এই মুহূর্তে সংসদ ভবন এলাকা। দর্শক, আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সংসদ ভবন এলাকার বাইরে কি পরিমাণের মানুষের ভিড়। গোটা মানিক মিয়া এভিনিউতে প্রচুর মানুষের, লাখ লাখ মানুষের ঢল নেমেছে এখানে। এজন্যই একটু বিলম্ব হচ্ছে শরীফ ওসমান হাদিকে এখানে নিয়ে আসবার জন্য। 1টার কিছু পরেই আমরা দেখেছি জোহরের নামাজ আদায় করা হয়েছে। জানাজার যেই প্রস্তুতি সেটি ইতিমধ্যেই সম্পন্ন। এখন শুধু অপেক্ষা শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু পরিবারে জন্মগ্রহণ করেন। 6 ভাই বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি হয় নলছিটির একটি মাদ্রাসায়। এরপর ঝালকাঠির কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন হাদি। স্নাতকোত্তর সেখানেই সম্পূর্ণ করেন। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে হাদি ছিলেন শিক্ষকতা এবং লেখালেখির সাথে যুক্ত। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান, সেখানেই ওসমান হাদি ছিলেন অত্যন্ত সক্রিয়।
অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ঢাকার রামপুরা এলাকায় আন্দোলনের সমন্বয়ক হিসেবে তিনি একেবারে সম্মুখ সারিতেই ছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবের চেতনা ধরে রাখা, ভারতীয় আধিপত্যবাদ ফ্যাসিবাদ প্রতিরোধের লক্ষ্য নিয়ে 2024 সালের 13 আগস্ট ইনকিলাব মঞ্চ নামক একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন ওসমান হাদি। এই সংগঠনটির মুখপাত্র হিসেবে তিনি অত্যন্ত অল্প সময় সুবক্তা হিসেবে পরিচিত পান। তিনি সবসময় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে সরব ছিলেন। তাকে দেখেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাস্তায় থাকতে, রাজপথে থাকতে, সর্বস্তরের মানুষ সেটি যে শ্রেণীরই হোক না কেন তাদের পাশে ছিলেন ওসমান হাদি। আজ এই ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। কি পরিমাণের মানুষ সেখানে উপস্থিত হয়েছেন আমরা টেলিভিশনের এই ছোট্ট স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছি না, কিন্তু আন্দাজ করতে পারছি কত মানুষের ভালোবাসা নিয়ে আজ ওসমান হাদি অমর হয়ে গেলেন। আমরা একটু দেখে আসতে চাই এখন আমাদের কোনো সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন কিনা, আমরা একটু জানতে চাইবো এখনকার কি আপডেট আছে। আমরা বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে, ঠিক 1টার দিকে আমরা দেখেছিলাম শরীফ ওসমান হাদিকে নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে অ্যাম্বুলেন্সটি রওনা হয়। আমরা সংসদ ভবনের এলাকায় এতক্ষণ ছিলাম, প্রচুর মানুষের ভিড় দেখেছি। ওসমান হাদিকে নিয়ে প্রচুর মানুষের প্রচুর বলার আছে, সেগুলো আমরা শুনেছি। একটু দেখি কোন সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন। সহকর্মী আখলাকুস সাফা আহমেদ রেজা এই মুহূর্তে এখানেই আছেন। এবং সাফা, আপনি যদি শুনতে পেয়ে থাকেন তাহলে একটু জানাবেন। প্রচুর মানুষের ভিড় তো আমরা দেখছি এবং সবারই আসলে অপেক্ষা, আর এত মানুষের ভিড় পেরিয়ে ওসমান হাদিকে এখানে নিয়ে আসাও একটি সময়সাধ্য ব্যাপারই বটে। আপনি সেখানে প্রচুর মানুষের সাথে কথা বলতে থাকুন, আমরা একটু জানতে চাই হাদির জন্য দোয়া করতে, হাদিকে ভালোবেসেই তো প্রচুর মানুষ এখানে এসেছেন, তাদের সাথে কথা বলবেন। আমরা সংবাদের পরবর্তী সময়ে আমরা আবারও আপনার মাধ্যমে সেই কথা আমাদের টেলিভিশন স্ক্রিনে যে সকল দর্শক আছেন তাদের কাছে পৌঁছে দেব। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র একটু সংক্ষেপে আপনাদের জন্য জানিয়ে রাখতে চাই। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য ইতোমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত রাখা হয়েছে। কেন্দ্রীয় মসজিদের পাশে রাখা হবে ওসমান হাদির মরদেহ এবং সেখানে কবর খনন করা এবং দাফনের যে প্রস্তুতি সেটিও সম্পন্ন হয়েছে। সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন সেখানে। তুহিন, শুনতে পাচ্ছেন আমাকে? এখন পর্যন্ত আমরা সংসদ ভবন এলাকার যে চিত্র সেটি দর্শকদের দেখাচ্ছিলাম। সেখানে তো কিছুক্ষণের মধ্যেই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে এবং এরপরেই তো নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কেন্দ্রীয় মসজিদের পাশেই তো রাখা হবে ওসমান হাদিকে। এই এলাকার কি অবস্থা দেখছেন জানাবেন।